হুম, আজকে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের আসলে সামরিক যে শাসন ব্যবস্থা এটার বীজটা কোথায় লুকায়িত আছে। তো আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এই প্রসঙ্গে দ্বিমত পোষণ করেন তাহলে আপনারা আমাকে কমেন্টে জানান। তো আসুন আলোচনায় আসা যাক। দেখেন, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেই লুকিয়ে আছে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার বাংলাদেশের যে বীজ। তো এই বীজটা কিভাবে এখানে লুকিয়ে আছে সেটা আমাদের জানতে হবে, এবং এই বীজটা যে এখান থেকে মূল উৎপাদন করা সম্ভব সে বিষয় নিয়েও কথা বলবো। তো দেখেন, কেবল বাংলাদেশকে সংস্কার করলে হবে না। বাংলাদেশের সংবিধানে যে সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রী নামক একজন ব্যক্তির পদে কনসেন্ট্রেট করে রাখা হয়েছে, তেমনি আমাদের বিশ্ববিদ্যালয়েও শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সব কিছু ভিসি নামক একটা পদেই কনসেন্ট্রেটেড করে রাখা হয়েছে। তো কারণ একজনকে যদি নিয়ন্ত্রণ করে আর কাউকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় না। তো তাই দেশের সংবিধানের পাশাপাশি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিস্টেমেরও সংস্কার করতে হবে, করাটা সবচেয়ে জরুরি। এজন্যই ভিসি হওয়ার জন্য এত অসুস্থ প্রতিযোগিতা চলে, কারণ সে একটা পদে যদি বহাল হয় সে একটা বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজ তার নিজের হাতে করতে পারবে। এখানে যে কার্যক্রমগুলো হয়, বাজেট থেকে শুরু করে টাকা পয়সা লেনদেন দেন দরবার যাই বলেন, এই সবগুলো মূল উৎস হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা, টাকা পয়সা ইনকামের একটা ধান্দা, যেটা আমরা বিগত দিনেও দেখে আসছি, এবং এই বিষয়টা এখন পানির মতোই পরিষ্কার। পৃথিবীতে যেখানে ভিসি কেবল প্রশাসনিক দায়িত্বে থাকে সেইখানে এই পদে একাডেমিক লোকজন যেতে চায় না। যারা গবেষণা ও শিক্ষকতা ভালো করতে পারে না তখন তার ট্র্যাক পরিবর্তন করে ভিসি হয়। অর্থাৎ পৃথিবীতে যেখানে ভিসি কেবল প্রশাসনিক দায়িত্বে থাকে আর বাংলাদেশে হয় এর উল্টা। তো বাংলাদেশে যারা এই গবেষণা বা শিক্ষা খাতে ভালো করতে পারে না তখন তারা ভিসি হয়। তো দুইটা একটা ভিন্ন বা উল্টা রিভার্স থিঙ্ক, যেটা আমরা হয়তো অনেকেই বুঝি না। তো এই হচ্ছে মূল বিষয়। তাছাড়া বাংলাদেশের সমিতি নামক কমিটি যেভাবে এপিডেমিক আকারে ছড়িয়েছে, এটার মূলেই বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রয়েছে। দেখেন না, দোকানদার সমিতি, হকার সমিতি ইত্যাদি বিস্তৃত হতে হতে অ্যাপার্টমেন্ট ভবনেও সমিতি আছে। পৃথিবীর কোথায় এত সমিতি আছে? এছাড়া দলীয় ছাত্র রাজনীতি করেই শিক্ষার্থীরা দুষ্ট রাজনীতি, ধান্দাবাজি, মাস্তানি, ফাও খাওয়া, চাঁদাবাজি, সন্ত্রাস ইত্যাদি সব কিছু শিখে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই। সুতরাং সমস্ত নষ্টের মূলে এখন শিক্ষা প্রতিষ্ঠান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েও যে জিনিসটা দেখেছি, যে এখানে শিক্ষা নামক যে একটা অশিক্ষার রাষ্ট্র বা অশিক্ষার একটা পরিবেশ তৈরি করা হয়, এবং এইটা যখন আস্তে আস্তে অস্থি এবং মজ্জায় ঢুকে যায় তখন এখান থেকে আর কেউ বের হতে পারে না, এবং তার ওই চিন্তা, তার কথাবার্তা ওই সেন্ট্রিক হয়েই যায় শেষমেশ। কারণ এখানে সে 4-5 বছর পড়াশোনা করে নিজের চোখের সামনে যা দেখছে এবং বাস্তবেও সেটা প্রয়োগ হতে দেখে, এবং ক্ষমতা নিজের চোখে দেখছে খুব কাছ থেকে, এবং সেই ক্ষমতা পাওয়ার জন্য সে লোলুপ দৃষ্টি দিতে থাকে, এবং সেই লোলুপ দৃষ্টি থেকে সে আর কখনোই বের হতে পারে না। তো তাই আমরা বলতে পারি যে এই সমস্ত নষ্টের মূলে রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান বা এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার না করলে কোনো লাভ হবে না। সব খারাপের সূচনা এখানেই, এবং এখান থেকেই সূত্রপাত হয়। যেই ছেলেটা কোনো কিছু জানতো না, এখান থেকে এসে সে সব কিছু জানতে পারে, এবং একটা পর্যায়ে এই জানার প্রতিফলন আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি, যে স্টুডেন্ট পলিটিক্স, ছাত্র রাজনীতি যে কতটা খারাপ হতে পারে। দেখেন, ইউনিভার্সিটিতে একটা ছাত্রদেরকে মেরে, এক ছাত্র আরেক ছাত্রদের মেরে রক্তাক্ত করে বা মেরেই ফেলে। একটা আন্দোলন হলে আন্দোলনকে ইস্যু করে এক দল আরেক দলের উপর ঝাঁপিয়ে পড়ে। পড়াশোনার নামে এখানে তো আসলে মারামারি চলে। কিন্তু এইটা পৃথিবীর আর কোন দেশে চলে? এটা আপনারা আমাকে উত্তর দিবেন। তো এইসবের কি পরিবর্তন হবে না?
তো এইসবের পরিবর্তন হতে হবে এবং সেইটা এখনই হচ্ছে চরম মুহূর্ত। এখন যদি এইসব পরিবর্তন না হয় তাহলে এই পরিবর্তন আর কখনোই হবে না। কারণ আমাদের দেশে যে সময় রাজনৈতিক দল আছেন তারা শুধু আপনার নির্বাচনে ভোটে যাওয়ার আগে অনেক কথা বলে, কিন্তু যাওয়ার পরে স্বাধীনতা 54 বছরে কোনো রাজনৈতিক দল ওইভাবে কোনো পরিবর্তন আনতে পারেনি। তারা শুধু জনগণকে ধোঁকায় দিয়ে গেছে, কিন্তু জনগণের আশা আর কোনো দিন পূরণ হয়নি। 24-এর গণ আন্দোলনের পর আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে ক্যাম্পাসে দলীয় মোড়কে শিক্ষক বা ছাত্র রাজনীতি থাকবে না, যেটা নিয়ে আমরা সবসময় কথাই বলে যাচ্ছি, যেটাই হচ্ছে মূল ইস্যু। কিন্তু এই দেশের রাজনীতিবিদরা এই ছাত্রদের ভবিষ্যৎ ধ্বংসের মাধ্যমেই তো রাজনীতি টিকিয়ে রাখে। তাই আস্তে আস্তে তারা আমাদের গণ আকাঙ্ক্ষাকে পায়ে দলে তারা ক্যাম্পাসে দলীয় রাজনীতি ফিরিয়ে আনছে। আর তারই একটা স্ন্যাপশট ছিল কয়দিন আগে আমরা দেখলাম কুয়েটের যে ছাত্রদের যে তাণ্ডব লীলা। তো আমরা এখান থেকে কিভাবে বের হয়ে আসব? এই ছাত্র রাজনীতি যদি না বের করতে পারি এখান থেকে, তাহলে আমরা এখান থেকে বের হওয়া সম্ভব না আমাদের। তো দেখেন তাহলে কি হবে, এই ছাত্র রাজনীতি যদি বন্ধ হয় তাহলে এই যে অরাজকতা চলে ক্যাম্পাসগুলোতে, যে সমস্ত ছাত্ররা রাজনীতি করে আর যারা করে না, এই রাজনীতি করা ছাত্রগুলো সাধারণ ছাত্রদের উপর সবসময় দুর্ব্যবহার করে, সেটা যদি তার সহপাঠীও হয়। তো এখানেই বৈষম্য তৈরি হয়েছে। এই ছাত্র রাজনীতির মধ্যেই ক্যাম্পাসে সবচেয়ে বড় বৈষম্য তৈরি হয় এবং এখান থেকেই নেতৃত্ব গড়ে ওঠে এবং সে এইভাবে তার ক্যাম্পাসে তার ক্লাসমেট, তার জুনিয়র, তাদেরকে ডমিনেট করে সে এখান থেকে রাজনীতির চর্চা শুরু হয় এবং সে যখন বড় পর্যায়ের নেতা হয়ে যায় তখন তার ভিতর একই চিন্তাধারা চলতে থাকে। তো তাহলে তার মধ্যে পরিবর্তন আসবে কোথায়? কিন্তু আমি এইটা বলছি না যে ছাত্র রাজনীতি বাদ দিতে হবে। এখন আপনারা ছাত্র সংসদ যেই নির্বাচন হয় সেইগুলো করেন প্রত্যেকটা ক্যাম্পাসে। এই যে রাজনীতি সাধারণ ছাত্র সবার জন্য উপকার হবে সেই রাজনীতি করেন, যেটা ছাত্ররা সুস্থ থাকবে, তাদের পরিবেশ, তাদের এনভায়রনমেন্ট সব ভালো থাকবে। একটা ইউনিভার্সিটির সমস্ত কার্যক্রম, সমস্ত কাঠামোগত পরিবর্তন আনেন, যে এই জায়গায় সংস্কার প্রয়োজন, এইগুলো নিয়ে রাজনীতি করেন। আপনারা এই লেজুর ভিত্তিক এই ছাত্র রাজনীতি বাদ দেন। এটা বাদ না দিলে এই ছাত্রদের কখনোই পরিবর্তন হবে না। তাই এই ছাত্র রাজনীতি ক্যাম্পাসে ব্যান করেন। তো এই বিষয়ে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কামরুল হাসান মামুন স্যার। উনি বলেছেন, বাংলাদেশের দলীয় মোড়কে ছাত্র শিক্ষক রাজনীতির কুফল বুঝতে কি গবেষণা করা লাগবে? কত শিক্ষার্থীরা মেধার হত্যা করেছে, মৃত্যুবরণ করেছে, তার কোনো ইয়াত্তা নেই। কামরুল হাসান মামুন স্যার বলছেন, এখন পর্যন্ত একটা শিক্ষা কমিশন হলো না, এমনকি দৃঢ় কোনো প্রতিশ্রুতি দেওয়া হলো না, কিন্তু যেটা হওয়া ছিল সর্বাগ্রে সবার আগে দরকার ছিল। ওয়াহিদুর রহমান স্যার বলেছেন, শুধুমাত্র জাতীয় রাজনীতি নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক ও সাংস্কৃতিক সংস্কারও জরুরি, অন্যথায় গোটা রাষ্ট্র ব্যবস্থা একটা দুষ্ট চক্রে আবর্তিত হতে থাকবে। উনি যেটা বলেছেন, দুষ্ট চক্র মানে আমরা যেমন দারিদ্র্যের দুষ্ট চক্র দেখেছি না, যে যারা গরিব তারা গরিব হতেই থাকবে। তো আমরা এই যে একটা চক্রের ভিতরে পড়ে গেছি, এই চক্রের মধ্য দিয়েই আমরা আবর্তিত হতে থাকব। এখান থেকে আমাদের বের হয়ে আসার কোনো সুযোগ নেই। তাই আমি বলবো, সবসময় বলে আসছি সেই প্রথম থেকেই, যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ না করলে এই দেশের রাজনীতিতে কোনো আমূল পরিবর্তন হবে না। তাই এটাই ছিল আমার কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।